আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো স্থানীয় হোমলোন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মুখে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন। টেক্সাসে 18 বছরের রুশ শিক্ষার্থীকে আটক করল আইস। নতুন করে বিতর্কে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। সাইক্লোস্পোরা আতঙ্কে 27 অঙ্গরাজ্য থেকে আইসবার্গ লেটুস প্রত্যাহার। আক্রান্ত 1644-এর বেশি। এবং মিশিগান সিনেট প্রাইমারিতে বার্নি স্যান্ডার্স ও এওসির সমর্থনে নতুন গতি পেল এল সাইদের প্রচারণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং যে কোনো সময় আরও অবনতি হতে পারে। তাই বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তরের নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণ এবং নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনসুলেটের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। সতর্কবার্তা আরও বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল ব্যাহত হতে পারে। প্রয়োজনে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এছাড়া বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, কূটনৈতিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে ওয়াশিংটন। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের নতুন পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আবেদনকারীদের নিজ দেশের অথবা বৈধভাবে বসবাসরত দেশের মার্কিন দূতাবাস বা কনসুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ নির্দেশনা অনুযায়ী নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে সাক্ষাৎকার দিতে চাইলে আবেদনকারীদের ভিসার যোগ্যতা প্রমাণ করা আরও কঠিন হতে পারে। একই সঙ্গে সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময়ও উল্লেখযোগ্যভাবে দীর্ঘ হতে পারে। এতে আরও বলা হয়েছে, যারা অন্য দেশে বসবাসের ভিত্তিতে সাক্ষাৎকার দিতে চান তাদের অবশ্যই সেখানে বৈধভাবে বসবাসের প্রমাণ উপস্থাপন করতে হবে। মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, আবেদনকারীর নাগরিকত্ব বা বৈধ বসবাসের দেশের বাইরে অন্য কোনো দেশে ভিসা সাক্ষাৎকারের জন্য যে আবেদন ফি জমা দেওয়া হবে তা কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। এমনকি ভিসা প্রত্যাখ্যান করা হলেও বা পরে অন্য দেশে নতুন করে আবেদন করলেও সেই ফি স্থানান্তরের সুযোগ থাকবে না। মার্কিন দূতাবাসের এই নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দ্রুত সাক্ষাৎকারের তারিখ পাওয়ার আশায় তৃতীয় কোনো দেশে আবেদন করার পরিকল্পনা করছেন। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়ম ও শর্ত ভালোভাবে জেনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টেক্সাসের এক হাইস্কুল শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইস। ঘটনাটি প্রকাশের পর পরিবার, সহপাঠী এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উদ্বেগ ও আলোচনা। এদিকে বিষয়টি নিয়ে শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে স্থানীয় কংগ্রেস উইমেনের কার্যালয়ও। কেন এই শিক্ষার্থীকে আটক করা হলো, আইসের কী ব্যাখ্যা দিচ্ছে এবং পুরো ঘটনা কিভাবে নতুন করে অভিবাসন নীতির বিতর্ক উস্কে দিয়েছে, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেল এয়ার হাই স্কুলের এক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। বর্তমানে 18 বছর বয়সী ওই শিক্ষার্থীকে একটি আইস ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ঘটনাটি প্রকাশের পর স্থানীয় সম্প্রদায় ও শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইস জানিয়েছে, আটক শিক্ষার্থীর নাম আলে গারিপভ। তিনি রাশিয়ার নাগরিক। সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালের 7 মে তিনি অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তার যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতির মেয়াদ ছিল একই বছরের 6 নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তিনি দেশ ছেড়ে যাননি বলে অভিযোগ করেছে আইস। এক বিবৃতিতে আইস বলেছে, আগের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকাভুক্ত বিশেষ উদ্বেগের দেশ, যার মধ্যে রাশিয়াও রয়েছে, সেসব দেশের অনেক নাগরিককে দেশে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি, এ ধরনের নীতি জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল। তাই বর্তমান প্রশাসন অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং দেশের নিরাপত্তার জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে কংগ্রেস ওম্যান লিজি ফ্লেচার জানিয়েছেন তিনি এবং তার কার্যালয় শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীর বিরুদ্ধে অন্য কোনো ফৌজদারি অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, শিক্ষার্থীদের আইনি অবস্থান এবং আইসের আটক কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সাইক্লোস্পোরা সংক্রমণ নিয়ে তদন্ত যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে সম্ভাব্য দূষণের আশঙ্কায় ২৭টি অঙ্গরাজ্যে বিতরণ করা আইসবার্গ লেটুস বাজার থেকে প্রত্যাহার শুরু করেছে টেইলর ফ্রেশ ফুডস। সংক্রমণের সঙ্গে লেটুসের কি যোগসূত্র মিলেছে, তদন্তে কি উঠে এসেছে এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরা সংক্রমণের প্রাদুর্ভাবের মধ্যে বড় পদক্ষেপ নিয়েছে ফল ও সবজি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেইলর ফ্রেশ ফুডস। প্রতিষ্ঠানটি জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মধ্য মেক্সিকো থেকে সংগ্রহ করা সব আইসবার্গ লেটুস স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর প্রকাশিত রিকল নোটিশ অনুযায়ী ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে বিক্রি হওয়া কুচি করা আইসবার্গ লেটুস ২৭টি অঙ্গরাজ্যে বিতরণ করা হয়েছিল। এর মধ্যে মিশিগান, টেক্সাস, ওহাইও, ইন্ডিয়ানা, কেন্টাকি, পেনসিলভানিয়া, ফ্লোরিডা ও ভার্জিনিয়া সহ আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে। টেইলর ফ্রেশ ফুডস জানিয়েছে সম্ভাব্য দূষিত পণ্য দ্রুত বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট লেটুসের সরবরাহ এবং বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে FDA, CDC ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। FDA আরও জানিয়েছে টেইলর ফার্মসের সরবরাহ করা একটি লেটুসের নমুনায় সাইক্লোস্পোরা পরজীবী শনাক্ত হয়েছে। যদিও এই নমুনাটি বর্তমান রিকলের আওতায় ছিল না, তবুও সংশ্লিষ্ট ব্যাচের কোনো পণ্য বাজারে বা ভোক্তাদের কাছে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশ জুড়ে এখন পর্যন্ত ১,৬৪৪ জনের বেশি সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তদন্তে আরও জানা গেছে ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওহাইও এবং ওয়েস্ট ভার্জিনিয়ার কিছু টাকো বেল রেস্তোরাঁয় পরিবেশিত কুচি করা আইসবার্গ লেটুসের সঙ্গে এই সংক্রমণের যোগসূত্র মিলেছে। এরপর টাকো বেলও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ লেটুস স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা হাজারো পরিবারের জন্য যুক্তরাষ্ট্রে চালু রয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণ সুপারমার্কেটের মতোই পছন্দমতো ফল, সবজি ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেছে নেওয়া যায়, তবে কোনো মূল্য পরিশোধ করতে হয় না। কিভাবে পরিচালিত হচ্ছে এই ফ্রি ফুড মার্কেট, কারা পাচ্ছেন এই সুবিধা এবং সপ্তাহে কত মানুষ উপকৃত হচ্ছেন, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা হাজারো পরিবারের জন্য আশার আলো হয়ে উঠেছে একটি বিনামূল্যের ফ্রেশ ফুড মার্কেট। মেরিল্যান্ডের কিংডম কেয়ার্স সেন্টারে পরিচালিত এই উদ্যোগে সাধারণ সুপারমার্কেটের মতোই মানুষ নিজের পছন্দ মতো ফল, সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেছে নিতে পারেন। পার্থক্য শুধু একটাই, এখানে কোনো অর্থ পরিশোধ করতে হয় না। প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা জানান এই ফুড মার্কেটে আসা মানুষের প্রায় ৮০% স্প্যানিশ ভাষী, তাই তাদের সুবিধার জন্য পুরো কার্যক্রমে রয়েছে দ্বিভাষিক এবং বহুভাষিক কর্মী, যারা ক্রেতাদের বাজার ঘুরে দেখা থেকে শুরু করে বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেন। কিংডম কেয়ার্স সেন্টারের কর্মকর্তারা জানান প্রতিদিন গড়ে প্রায় ১৮০ জনকে সেবা দেওয়া হয়। সপ্তাহ জুড়ে এই সংখ্যা পৌঁছে যায় প্রায় ৫,০০০ ব্যক্তিতে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বাজারটি খোলা থাকে। এছাড়া ইস্ট মন্টগোমারি কাউন্টিতে মোবাইল ফুড মার্কেট পরিচালনার পাশাপাশি মোট ৭টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এই কেন্দ্রটি প্রিন্স জর্জেস, মন্টগোমারি এবং হাওয়ার্ড কাউন্টির মানুষের জন্য একটি প্রধান বিতরণ হাব হিসেবে কাজ করছে। আয়োজকদের ভাষায় তাদের লক্ষ্য শুধু বিনামূল্যে খাবার বিতরণ নয়, বরং মানুষের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্মানের সঙ্গে কেনাকাটার সুযোগ তৈরি করা। ক্রেতারা ঠিক সাধারণ মুদি দোকানের মতোই প্রয়োজনীয় পণ্য বেছে নিয়ে চেক আউটে যান আর সবকিছুই পান সম্পূর্ণ বিনামূল্যে। খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর জন্য এই উদ্যোগ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
স্ক্যামিংয়ের মাধ্যমে ইবিটি কার্ডের তথ্য চুরি করে স্ন্যাপ সুবিধার অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়েই চলেছে। সেই জালিয়াতি ঠেকাতে নিউ ইয়র্ক সরকার আনছে চিপযুক্ত ইবিটি কার্ড। 2027 সালের শুরু থেকে ধাপে ধাপে প্রায় 20 লাখ গ্রাহকের হাতে পৌঁছে যাবে নতুন এই কার্ড। কিভাবে কাজ করবে এই প্রযুক্তি আর কেন এটি এত গুরুত্বপূর্ণ? ফারজানা আফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। বছরের পর বছর ধরে স্কিমিং ডিভাইস ব্যবহার করে স্ন্যাপ সুবিধাভোগীদের ইবিটি কার্ডের তথ্য চুরি করছে অপরাধীরা। ফলে অনেকেই ব্যবহার করার আগেই হারিয়েছেন তাদের খাদ্য সহায়তার অর্থ। এবার সেই জালিয়াতি ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন 2027 সালের শুরু থেকে চিপ সক্ষম ইবিটি কার্ড বিতরণ শুরু হবে। নতুন কার্ডে থাকবে ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো ইএমভি চিপ প্রযুক্তি, যা স্কিমিংয়ের মাধ্যমে তথ্য চুরি করা অনেক বেশি কঠিন করে তুলবে। রাজ্য কর্মকর্তাদের মতে স্ন্যাপ ও অন্যান্য সরকারি সহায়তা কর্মসূচির প্রায় 20 লাখ গ্রাহকের কাছে নতুন কার্ড বিতরণ করা হবে। এ উদ্যোগ নেওয়া অল্প কয়েকটি অঙ্গরাজ্যের একটি হচ্ছে নিউ ইয়র্ক। এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন 2024 সালের শেষ দিকে চুরি হওয়া স্ন্যাপ সুবিধার অর্থ ফেরত দেওয়ার ফেডারেল কর্মসূচি বন্ধ হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আর হারানো অর্থ ফিরে পাচ্ছে না। এরই মধ্যে সুবিধাভোগীদের ইবিটিএইচ অ্যাপ ব্যবহার করে কার্ড ব্যবহার না করার সময় ফ্রিজ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফোন, টেক্সট মেসেজ বা ইমেইলে কখনোই ইবিটি কার্ডের তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। নতুন চিপযুক্ত কার্ড পাঠানোর আগে প্রত্যেক গ্রাহককে জানানো হবে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের পেমেন্ট সিস্টেম আপডেট করারও আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা, একজন স্নেহময় বাবা এবং একজন মানবিক মানুষের স্মৃতিকে সম্মান জানিয়েছে নিউ ইয়র্ক সিটি। বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম নামের ব্রোঙ্কসের একটি সড়কের নামকরণ করা হয়েছে। তার আত্মত্যাগের গল্প আজও অনুপ্রেরণা যোগায় পরিবার, সহকর্মী এবং পুরো কমিউনিটিকে। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামকে স্মরণে ব্রোঙ্কসে একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। মিডটাউনে ভয়াবহ বন্দুকের হামলায় নিহত হওয়ার ঠিক 1 বছর পূর্তিতে আয়োজিত আবেগঘন অনুষ্ঠানে পরিবারের সদস্য, সহকর্মী, স্থানীয় বাসিন্দা এবং সিটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্ট 172 স্ট্রিটের একটি অংশ এখন থেকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে পরিচিত হবে। এটি সেই এলাকায় যেখানে তিনি এবং স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন। অনুষ্ঠানে তার ভগ্নিপতি বলেন, দিদারুল ইসলাম ছিলেন অত্যন্ত হাসি খুশি, বিনয়ী এবং পরোপকারী একজন মানুষ। 1 বছর পেরিয়ে গেলেও পরিবারের কাছে তার শূন্যতা এখনও অসহনীয়। 2025 সালের জুলাই মাসের শেষ দিকে ম্যানহাটনে 345 পার্ক এভিনিউতে এক বন্দুকধারীর হামলায় দিদারুল ইসলাম নিহত হন। সেই সময় তিনি নিরাপত্তা দায়িত্ব পালন করছিলেন। ওই হামলায় আরও 3 জন প্রাণ হারান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। তিনি ছিলেন 3 সন্তানের জনক। দিদারুল ইসলামের মৃত্যুর সময় তার স্ত্রী জামিলা ইসলাম অন্তঃসত্ত্বা ছিলেন। পরে জন্ম নেয় তাদের ছেলে আরাম, যার বয়স এখন 11 মাস। মরণোত্তর তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়া হয়। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, তিনি ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা যিনি নতুন সদস্যদের সহযোগিতা করতেন, মানুষের পাশে দাঁড়াতেন এবং দায়িত্ব পালনে সবসময় নিষ্ঠার পরিচয় দিতেন। পরিবার জানিয়েছেন, দিদারুল ইসলামের 8 বছর বয়সী বড় ছেলে আন ভবিষ্যতে বাবার মতো পুলিশ কর্মকর্তা অথবা সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে জনসেবায় কাজ করতে চায়। পরিবারের বিশ্বাস, এই সড়কের নামফলক ভবিষ্যৎ প্রজন্মকে দিদারুল ইসলামের আত্মত্যাগ এবং মানবিকতার কথা স্মরণ করিয়ে দেবে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিকে ঘিরে প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সমর্থন পাওয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রার্থী ডক্টর আব্দুল এল সাইয়েদ। তবে হেইলি স্টিভেন্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল নির্ধারণ করবে ভোটারদের সিদ্ধান্ত। নির্বাচনী সমীকরণ, প্রার্থীদের অবস্থান এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিকে সামনে রেখে প্রচারণা এখন তুঙ্গে। ডেট্রয়েটে আয়োজিত দ্য পিপল ভার্সেস দ্য পাওয়ারফুল সমাবেশে অংশ নিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রার্থী ডক্টর আব্দুল এল সাইদ। সমাবেশে ইউনাইটেড অটো ওয়ার্কার্স বা ইউএডব্লিউ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ইউএডব্লিউ ডক্টর এল সাইদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। প্রাইমারির আগে ভোটারদের দ্বারে গিয়ে প্রচারণাও চালান তিনি। তার সঙ্গে ছিলেন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন। প্রচারণায় ডক্টর এল সাইদ স্বাস্থ্যসেবায় মেডিকেয়ার ফর অল, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং অভিবাসন সহ বিভিন্ন প্রগতিশীল নীতির পক্ষে অবস্থান তুলে ধরেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস উইমেন হেইলি স্টিফেন্সও ধনীদের উপর বেশি করে কর আরোপের পক্ষে মত দিলেও আইস বিলুপ্তির মতো প্রস্তাবের সঙ্গে একমত নন। ডক্টর এল সাইদ বলেন, তার প্রচারণার মূল লক্ষ্য ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নয়, বরং মিশিগানের মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করা। সর্বশেষ জরিপে ডক্টর এল সাইদ 43% এবং হেইলি স্টিফেন্স 40% সমর্থন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছেন। এদিকে এই প্রাইমারি ঘিরে বাইরের বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ইতিমধ্যে $40 মিলিয়ন বেশি ব্যয় করেছে। আগামী 4 আগস্ট অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারিকে নভেম্বরের সিনেট নির্বাচনের আগে দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রাইমারিতে বিজয়ী প্রার্থী সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন। মিশিগানে আবারও বসছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলন মেলা, বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের আয়োজনে আগামী 25 ও 26 জুলাই ওয়ারেন সিটি স্কোয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবটির 17তম আসর। 2 দিন ব্যাপী এই উৎসবকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে এবারের আসরের আদ্যপান্ত। বিস্তারিত রিপোর্টে। আগামী 25 ও 26 জুলাই মিশিগানে ওয়ারেন সিটি স্কোয়ারে অনুষ্ঠিত হবে 2 দিন ব্যাপী 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই উৎসব। এবারের আসরে মঞ্চ মাতাতে আসছেন মুহূর্তের মধ্যেই শ্রোতাদের স্নায়ু দখলে নেয়া বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা ও এই প্রজন্মের তারকা শিল্পী মুজা। তাদের লাইভ পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। গতকাল শনিবার বামের ওয়ারেন সিটির ডিকুন্ডার রোডের অফিসে সংবাদ সম্মেলনে এমন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে মূলধারার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন। এদিকে ফেস্টিভ্যালের মূল মঞ্চের পাশাপাশি অর্ধশতাধিক স্টল, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা জানেন, প্রত্যেক বছর আমরা আমাদের ফেস্টিভ্যাল করছি। এবারও আমাদের 17তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিভ্যাল 2026 হচ্ছে ওয়ারেন সিটি স্কোয়ারের সামনে 25 এবং 26 জুলাই, সামনের সপ্তাহে শনি এবং রবিবার। এবার আমরা প্রত্যেকবারের মতোই মেইন স্ট্রিম থেকে থাকছেন আমাদের স্টেট লেভেলের যারা হায়ারার্কির যারা আছেন তারা থাকছেন, যেমন জসলিন বেনসন, সেক্রেটারি স্টেট, লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গ্রিটক্রিস্ট। তারপর হচ্ছে গিয়ে স্টেট লেভেল থেকে আরও থাকছেন স্টেট রেপ মাইক ম্যাকফল। তারপর আমাদের মেয়র থাকছেন স্টেট আমাদের সিটি অফ ওয়ারেনের লরি স্টোন এবং আরও অন্যান্য ডিগনিটারিজরা থাকবেন। এবং আমরা আশা করছি ওনারা এসে অভিভূত হবেন যে প্রত্যেক বছরের মতো যে আমরা যে আমাদের একটা ধারা ধরে রেখেছি এবং এটা যাতে কন্টিনিউ করে যেতে পারি। এবং আমরা আশা করি যে স্টেট লেভেল থেকে বাংলাদেশি আমেরিকান থেকে আরও বেশি সমাধান যেটা পাওয়া দরকার আমরা পাওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং তারা যাতে আরও আমাদেরকে স্পন্সর করেন। নট অনলি স্পন্সর, সব ধরনের সাংস্কৃতিক সহযোগিতা দরকার যেটা ওনারা যদি আমাদের প্রোভাইড করে যান, এই আশায় আমরা ওনাদেরকে দাওয়াত করেছি এবং আমরা এটা সাকসেসফুল হব ইনশাল্লাহ। এদিকে কণা মুজা ছাড়াও মঞ্চে গান পরিবেশন করবেন বাউল কালামিয়া, রেশমি মির্জা, অনিক রাজ, অপু রহমান এবং মিশিগানের জনপ্রিয় স্থানীয় শিল্পীরা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসব উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা, পার্কিং, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আয়োজক কমিটি।
আয়োজকদের মতে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল শুধু বিনোদনের উৎসব নয়, এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করে। সম্মানিত মিশিগানে বসবাসরত বাংলাদেশি আমেরিকানবাসী, আমরা আসছে 25 এবং 26 জুলাই শনি এবং রবিবার ওয়ারেনের সিটি অফ ওয়ারেনের হলের সামনে সর্ববৃহৎ বাংলাদেশ আমেরিকান ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। এইটা ম্যাকম কাউন্টিতে তাদের সিটি অফ ওয়ারেনের রেকর্ডকৃত সর্ববৃহৎ জনসমাগম বাই এনি এথনিসিটি। আমরা গত বছর 25,000 মানুষের সমাগম হয়েছিল। 25 এবং 26 তারিখ শনি ও রবিবার জুলাই মাসে আপনারা আসুন, আমরা সবাই মিলে বাঙালিয়ানা ছড়িয়ে দেই আমেরিকার এই মিশিগানের বুকে। সংবাদ সম্মেলনে কমিউনিটির সকলকে পরিবার পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষের উপস্থিতিতে ওয়ারেন সিটি স্কয়ার পরিণত হবে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলন মেলায়। আগামী শনি ও রবিবার 25 ও 26 জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বাম কর্তৃক 70তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, ক্লোথিং স্টল, জুয়েলারি স্টল, টয় স্টোর সহ অনেক ধরনের স্টল, এবং দেশ থেকে অনেক নামি দামি শিল্পী আসতেছেন। দিলশাদ নাহার কণা, মুজা, বাউল কালামিয়া, অনিকরাজ ও অপুরমা, এবং মিশিগানের লোকাল 10.5 মাইল ব্যান্ডস, উৎসব ব্যান্ড সহ আরও অনেক লোকাল নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা আসবেন, সপরিবারে অনুষ্ঠান এনজয় করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এতে রয়েছে আকর্ষণীয় রাফেল ড্রতে একটি গাড়ি রয়েছে, যেটা উপহার হিসাবে দিয়েছেন বেঙ্গল অটো গ্যাস তালুকদার, এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনারা সবাই আসবেন এবং উপভোগ করবেন। প্রবাসের মাটিতে ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে সনাতন সংঘ মিশিগানের আয়োজনে হাজারো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই শোভাযাত্রা। শুধু প্রবাসী সনাতন সম্প্রদায় নয়, বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে বহু সাংস্কৃতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। শনিবার সন্ধ্যা 6টায় জয় জগন্নাথ ধ্বনি, হরিনাম সংকীর্তন, করতাল, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। প্রবাসের ব্যস্ত জীবনে এমন বিশাল আয়োজন যেন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশ ও উপমহাদেশের সংস্কৃতিকে জীবন্ত করে তোলে। শত শত ভক্তের একসঙ্গে কীর্তন, রথ টানা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ প্রমাণ করে দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও নিজেদের ঐতিহ্য ও বিশ্বাসকে আজও সমান আন্তরিকতায় লালন করে চলেছেন প্রবাসীরা। সুসজ্জিত রথে শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ নিয়ে শোভাযাত্রাটি হ্যামট্রামাকের গ্যালাগার স্ট্রিট থেকে শুরু হয়ে কাশ্মীর, কনান্ট ও ইয়েমেন স্ট্রিট প্রদক্ষিণ করে সিটি হলে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে জয় জগন্নাথ ধ্বনি, কীর্তন ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে চারপাশ। উৎসবে অংশ নেয়া অনেক নারী ঐতিহ্যবাহী লাল শাড়ি এবং পুরুষরা লাল পাঞ্জাবি পরে শোভাযাত্রায় অংশ নেন। রঙিন ঐতিহ্যবাহী পোশাক পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। সনাতন সংঘ মিশিগানের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রায় বাংলাদেশি, ভারতীয়, নেপালি, আমেরিকান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দেয় সর্বজনীন রূপ। কেউ ছবি ও ভিডিও ধারণ করেন, আবার অনেকেই ভক্তদের সঙ্গে কীর্তনে অংশ নিয়ে ভাগাভাগি করেন আনন্দের মুহূর্ত। অসম্ভব ভালো লাগছে। এইভাবে আমরা আগে করতাম না, কিন্তু 5 বছর ধরে এই রথযাত্রা হচ্ছে হ্যামট্রামিকে। আমরা সবাই আসি এখানে পরিবারের সবাইকে নিয়ে, তো খুব আনন্দ করছি আমরা। আর সবাই আপনারা দেখছেন, সবাই শাড়ি পরে আসছে, পাঞ্জাবি পরে আসছে, সবাইকে খুব সুন্দর লাগছে। এবং এই শুভ রথযাত্রা সবাইকে এবং বাঙালি ঐতিহ্য সবাই ধরে রাখছেন। প্রথমেই বলবো জয় জগন্নাথ।
এই জগন্নাথের এই শোভাযাত্রা আমরা এতক্ষণ হেঁটে আমরা আসলাম এখানে, আমাদের খুব আনন্দ উপভোগ করলাম এবং আমাদের যে ইয়াং জেনারেশন ওদের জন্য মানে খুব একটা মানে কি বলবো ভালো একটা পজিটিভ দিক। ওরা জানলো, দেখলো, বুঝলো যে জগন্নাথকে নিয়ে রথে বের হতে হয়, এটা আমাদের ইতিহাস কৃষ্টি ঐতিহ্যকে ধরে রাখবে এবং এটা যেন সব সময় যেন এভাবে আমরা রথটা উদযাপন করতে পারি আর এভাবে আনন্দ উপভোগ করতে পারি সবাই। বাঙালির চিরন্তন জগন্নাথের এই উৎসবটা যেন চিরদিন অমলিন হয়ে থাকে। আমেরিকার মাটিতে এমন বৃহৎ ধর্মীয় আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসীদের শিকড়, সংস্কৃতি ও পরিচয়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও এক অনন্য উদ্যোগ। ধর্মীয় ভক্তির পাশাপাশি এটি হয়ে ওঠে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনের এক মিলন মেলা। এবার হ্যামট্রামিক সিটিতে আবারও রথযাত্রার আয়োজন হয়েছে। এখানে হিন্দু কমিউনিটির লোক বিভিন্ন সিটিতে থাকে, সবাই এই অনুষ্ঠান উপলক্ষে একত্রিত হয়। আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি যে এখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার আগমন ঘটে এই রথের মাধ্যমে। আর এটা আমাদের সংবদ্ধভাবে এবং আমরা মনে করি, এটা বিশ্বাস করি যে এই রথযাত্রার মাধ্যমে আমাদের সুখ দুঃখ সব কিছু কষ্ট ভুলে গিয়ে এবং আমরা শেষ যে আমাদের বিদায় মৃত্যুর পর ভালো অর্থাৎ স্বর্গলোকে যেতে পারি সেই কামনা আমরা সবাই করি। আর এখান থেকে আমরা আশীর্বাদ নিয়ে থাকি। এবারে রথযাত্রার অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল হ্যামট্রামিক সিটি প্রশাসন ও পুলিশ বিভাগের আন্তরিক সহযোগিতা। অনুষ্ঠান সফল করতে শতাধিক স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করেন। রথযাত্রাকে ঘিরে হ্যামট্রামিকের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারাও করতালির মাধ্যমে শোভাযাত্রাকে স্বাগত জানান। রথযাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ায় সনাতন সংঘ মিশিগানের নেতৃবৃন্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা হ্যামট্রামিকের মেয়র, সিটি কাউন্সিল, সিটি প্রশাসন, পুলিশ ও ফায়ার বিভাগ, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম ও প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এটা আমাদের পঞ্চমবারের রথযাত্রা। আমরা আজ থেকে 5 বছর আগে খুবই ছোট আকারে রথযাত্রা শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে 5টি বছর পেরিয়ে যায়। আজ আমাদের পঞ্চম বর্ষের রথযাত্রা উদযাপন হচ্ছে, হ্যামট্রামিক রথযাত্রা। আমরা এই প্রবাসের যত বাংলাদেশি আছে সবার কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি। আমি বলবো না যে এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান, আমি বলবো এটা আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা কৃষ্টি, আমাদের একটা কালচার। তাই বাংলাদেশের যত মানুষ এখানে মিশিগানে বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা এই রথ পালন করি, রথযাত্রা উৎসবটি পালন করি। আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা প্রচুর সহযোগিতা পেয়েছি। সামনের বছর আরও সুন্দর করে, আরও বড় পরিসরে আমরা করব। আমরা বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই কালচারকে, আমাদের এই কৃষ্টিকে ধরে রাখবে। শত শত বছর এই মিশিগানের মাটিতে, এই আমেরিকার মাটিতে আমাদের রথযাত্রা, আমাদের ঐতিহ্যের রথযাত্রা পালিত হবে। ধন্যবাদ। আয়োজকদের বিশ্বাস, প্রতি বছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে হ্যামট্রামিকের এই রথযাত্রা উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ সনাতন ধর্মীয় উৎসবে পরিণত হবে। এই ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।